সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল টুয়ার্ডস ফিজিক্সে স্বাগত। লুইস ডট চিত্র অঙ্কন করো, এই প্রশ্ন প্রায় মাধ্যমিক পরীক্ষায় আসতে দেখা যায়। কখনো F2 অণুর এসেছে, কখনো NH3 অণুর লুইস ডট চিত্র অঙ্কন এসেছে, তো কখনো মিথেনের, কখনো কার্বন ডাইঅক্সাইডের লুইস ডট চিত্র অঙ্কন করা মাধ্যমিক পরীক্ষায় এসেছে। মোটামুটি এখানে আমি কতগুলি অণু লিখে রেখেছি। এই অণুগুলির মধ্যে দেখা গিয়েছে ঘুরে ফিরে মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসে, তাই আমরা এগুলিকে খুব সহজভাবে কিভাবে এই অণুগুলির লুইস ডট চিত্র অঙ্কন করতে হয় আজ আমরা দেখব এবং সহজভাবে শিখে নেব লুইস ডট চিত্র অঙ্কন করা। পর্যায় সারণী না জানলে সাধারণত লুইস ডট চিত্র অঙ্কন করা একটু কঠিন হয়, তবে মাধ্যমিকের স্তরে মানে দশম শ্রেণীর লেভেলে মোটামুটি যদি আমরা এই কটা অণু লুইস ডট চিত্র অঙ্কন করা শিখে নিই তাহলে কিন্তু পরীক্ষায় কমন আসে। তাই আজ আমরা খুব সহজভাবে দেখে নিই কীভাবে লুইস ডট চিত্র অঙ্কন করতে হয় এবং তোমরা সাথে থাকবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং এখান থেকে তোমরা মাধ্যমিকে যদি লুইস ডট চিত্র অঙ্কন করতে আসে তোমরা অবশ্যই সেই লুইস ডট চিত্র অঙ্কন করতে পারবে, কারণ খুব সোজাভাবেই কিন্তু লুইস ডট চিত্র অঙ্কন করা যায়। আচ্ছা, কি কি বিষয় আমাদের জানতে হয়? আমাদের জানতে হয় যোজ্যতা, ইলেকট্রন। এই যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা আমাদের জানতে হয়। যোজ্যতা ইলেকট্রনটা কি? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো পরমাণুর বাইরের কক্ষের যে ইলেকট্রন সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। এবার যদি আমি ফ্লুরিনের কথা বলি, ফ্লুরিনের পরমাণু ক্রমাঙ্ক 9। ফ্লুরিনের পরমাণু ক্রমাঙ্ক 9। তাহলে ফ্লুরিনকে যদি আমরা আঁকি তাহলে কিভাবে আঁকবো? একটা ফ্লুরিন, তার প্রথম কক্ষে থাকবে 2টি ইলেকট্রন এবং তার পরের কক্ষে থাকবে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি ইলেকট্রন। অর্থাৎ ফ্লুরিনের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত? 7। এভাবে যে অণুগুলির আমরা লুইস ডট চিত্র অঙ্কন করব সেই অণুগুলি যে যে পরমাণু নিয়ে গঠিত তাদের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা আমাদের জানতে হয় এই লুইস ডট চিত্র অঙ্কন করতে গেলে। এখানে দেখো মোটামুটি হাইড্রোজেনই কিন্তু কমন আছে, মানে প্রত্যেকটাতে প্রায় হাইড্রোজেন আছে, ফ্লুরিন আছে, ক্লোরিন আছে আর কার্বন আছে। তাহলে এই কি কি পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা আমাদের জানতে হবে? আমাদের জানতে হবে হাইড্রোজেনের, ফ্লুরিনের আর ক্লোরিন, অক্সিজেন, সালফার, নাইট্রোজেন আর আছে কার্বন। আচ্ছা দেখো, কার্বন অক্সিজেন হয়ে গিয়েছে, নাইট্রোজেন চলে এসেছে। তাহলে এই কটা পরমাণুর আমাদের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা জানতে হবে এই অণুগুলির যদি আমরা লুইস ডট চিত্র অঙ্কন করতে চাই। তাহলে হাইড্রোজেনের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত? হাইড্রোজেনের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 1। ফ্লুরিনের আমরা দেখলাম, ফ্লুরিনের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 7। ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত? ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17। তাহলে ক্লোরিনকে যদি আমরা ভাঙি, প্রথম কক্ষে 2টি, তারপরের কক্ষে 8টি এবং শেষের কক্ষে 7টি। তাহলে ফ্লুরিনের বাইরের কক্ষে কটি ইলেকট্রন আছে? 7টি। তাহলে ক্লোরিনেরও যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 7। অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8। তাহলে এটা যদি আমরা ভাঙি, প্রথম কক্ষে 2টি, শেষের কক্ষে 6টি। তাহলে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 6টি। সালফার, সালফারের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 16। তাহলে যদি আমরা এটা অক্সিজেন নয়, সালফার। সালফারকে যদি আমরা ভাঙি, ইলেকট্রনগুলিকে প্রথম কক্ষে 2টি, তারপরের কক্ষে 8টি, 8 আর 2 10 এবং শেষ কক্ষে 6টি। তাহলে সালফারের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 6টি। নাইট্রোজেন, নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 7। যদি আমরা এটাকে ভাঙি তাহলে প্রথম কক্ষে 2টি, তারপরের কক্ষে শেষ কক্ষে 5টি, 5 আর 2 7। তাহলে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 5টি। আর কার্বন, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6।
তাহলে 6কে ভাঙলে প্রথম কক্ষে 2টি, তারপরের কক্ষে 4টি, মানে বাইরের কক্ষে 4টি, অর্থাৎ কার্বনের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4। তাহলে আমরা যে অণুগুলির আজ লুইস ডট চিত্র অঙ্কন করব, সেই অণুগুলির মধ্যে যে কটি পরমাণু আছে প্রত্যেকটির যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা জেনে নিলাম। আচ্ছা, তোমরা যদি এটাও মনে রাখতে তোমাদের অসুবিধা হয়, মোটামুটি যোজ্যতা ইলেকট্রনের সংখ্যাগুলি তোমরা মনে রাখবে। আর পরমাণু ক্রমাঙ্ক মনে রাখতে পারলে তো সবচাইতে ভালো, কারণ এটা বিভিন্ন জায়গায় কাজে লাগে। যেমন ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক কত? ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17, নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 7, সালফারের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 16, অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কত? 6। ঠিক আছে, মোটামুটি তোমাদের ক্যালসিয়াম পর্যন্ত পর্যায় সারণীতে, এই যে পর্যায় সারণীতে ক্যালসিয়াম পর্যন্ত তোমাদের পরমাণু ক্রমাঙ্কের সংখ্যা জানতে হয়। ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 20, টোটাল 20টা যদি তোমরা মানে 20টা পরমাণু ক্রমাঙ্ক তোমরা মনে রাখো, তাহলে তোমাদের ক্লাস 10-এর যে লেভেল, সেই লেভেলের যতগুলো দিক থাকে, সে বিভিন্ন রকমের প্রশ্ন আসে, সেগুলো তোমরা করতে পারবে। ক্যালসিয়াম পর্যন্ত পর্যায় সারণী থেকে তোমরা পরমাণু ক্রমাঙ্ক মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, লুইস ডট চিত্র অঙ্কনের জন্য তোমরা এই ক্লোরিন, নাইট্রোজেন, সালফার, অক্সিজেন, কার্বন আর হচ্ছে হাইড্রোজেন, এদের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা যদি তোমরা জেনে থাকো, তাহলে এগুলির মধ্যেই কিন্তু যে অণুগুলি তোমাদের সাধারণত মাধ্যমিকে আসে, সেগুলি চলে আসে। ঠিক আছে, তাহলে এবার আমরা শুরু করি যে কিভাবে লুইস ডট চিত্র অঙ্কন করব। এর জন্য যে নিয়ম, সেটা হচ্ছে অষ্টক নিয়ম। অষ্টক নিয়মটা কি? অষ্টক নিয়ম হচ্ছে যে পরমাণুগুলি আমরা দেখছি এখানটায় যে এক একজনের বাইরের কক্ষে এক এক রকম ইলেকট্রন আছে। হাইড্রোজেনের বাইরের কক্ষে আছে 1টি, ফ্লুরিনের 7টি, ক্লোরিনের 7টি, অক্সিজেনের 6টি। কিন্তু যদি আমরা দেখি নিষ্ক্রিয় গ্যাস, যেমন হচ্ছে নিয়ন, হিলিয়ামের নিষ্ক্রিয় গ্যাস, তার বাইরের কক্ষে থাকে হিলিয়াম হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস, এর বাইরের কক্ষে হচ্ছে 2টি ইলেকট্রন। নিয়নের বাইরের কক্ষে 8টি ইলেকট্রন। আর্গন একটি নিষ্ক্রিয় গ্যাস, বাইরের কক্ষে 8টি ইলেকট্রন। তাহলে এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলি আছে, এই নিষ্ক্রিয় গ্যাসগুলির বাইরের কক্ষে হিলিয়াম বাদ দিয়ে বাকি নিষ্ক্রিয় গ্যাসগুলির বাইরের কক্ষে 8টি করে ইলেকট্রন থাকে। এই পরমাণুগুলিও চায় এদের কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাসগুলি আছে তার মতন আমরা বাইরের কক্ষে ইলেকট্রন রাখবো, মানে এরাও চায় বাইরের কক্ষে 8টি করে ইলেকট্রন রাখতে। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, হাইড্রোজেন চায় তার বাইরের কক্ষে 2টি ইলেকট্রন থাকুক। ফ্লুরিন, ক্লোরিন, অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, কার্বন প্রত্যেকেই চায় তাদের বাইরের কক্ষে 8টি করে ইলেকট্রন থাকুক। এই 8টি করে ইলেকট্রন করার উদ্দেশ্যেই, যদি উদ্দেশ্যটা আমরা মনে রাখি যে বাইরের কক্ষে 8টি করে ইলেকট্রন করতে হবে, তাহলে সেইভাবে আমরা লুইস ডট চিত্রটা অঙ্কন করতে পারি। প্রথমে আমরা অঙ্কন করব হচ্ছে ফ্লুরিন অণুর লুইস ডট চিত্র। তাহলে আমাদের উদ্দেশ্য রাখতে হবে অষ্টক নিয়ম, মানে বাইরের কক্ষে 8টি করে ইলেকট্রন। ফ্লুরিনে কটি পরমাণু আছে? 2টি। একটি ফ্লুরিন অণুতে 2টি ফ্লুরিন পরমাণু আছে। তাহলে ফ্লুরিনের বাইরের কক্ষে কটি করে ইলেকট্রন আছে? একটি ফ্লুরিন পরমাণুর 7টি করে, সেটি আমাদের দেখাতে হবে। এটা আমরা শুরু করলাম লুইস ডট চিত্র অঙ্কন। লুইস ডট চিত্র কার? ফ্লুরিন অণুর। ওকে, তাহলে একটি ফ্লুরিন পরমাণু আমরা এঁকে নেব এবং বাইরের কক্ষে 7টি ইলেকট্রন দেখাবো। 1 2 3 4 5 6 7 হয়ে গেল। কিন্তু কটি আছে? একটি অণুর মধ্যে 2টি, তাহলে আরও একটি ফ্লুরিন পরমাণু আমরা আঁকবো। 1 2 3 4 5 6 7। এবার এরা চায় 8টা করে ইলেকট্রন করতে, তাই তো? 8টি করে ইলেকট্রন করতে কি করে করবে? এই ইলেকট্রনটি এই ফ্লুরিন পরমাণুটিও ব্যবহার করবে।
এই ইলেকট্রনটিকে এই ফ্লুরিন পরমাণুটিও ব্যবহার করছে, আবার এও করবে। সেরকমভাবে এই ফ্লুরিনের এই একটি ইলেকট্রনকে এও ব্যবহার করবে, আবার এও ব্যবহার করবে। ঠিক আছে, তাহলে এই দুটি ইলেকট্রনকে এই দুটি ফ্লুরিন এই দুটি ইলেকট্রনকে এই দুটি ফ্লুরিন পরমাণুই ব্যবহার করবে। তাহলে কি দাঁড়াচ্ছে? যদি দুটি ব্যবহার করে, এটিকে আমরা কিভাবে দেখাবো? একটি সার্কেলের মধ্যে। কিভাবে? এর এখন তাহলে কটা ইলেকট্রন হয়ে গেল? 1 2 3 4 5 6 7 8। এই দুটো নিয়ে এই দুটো অঙ্কন করলাম, 7 8। আবার এই ফ্লুরিন পরমাণু 1 2 3 4 5 6, এই 6টা দেখানো হলো, আর এই দুটোকে এখানে দেখানো হয়েছে। এ যে কটা করছে সেটা কি একটি বৃত্তের মধ্যে রাখা হবে, এ যে কটি ইলেকট্রন ব্যবহার করছে সেটিকে একটি বৃত্তের মধ্যে রাখা হবে। তাহলে কি হলো? এই ফ্লুরিন পরমাণুরও দেখো 1 2 3 4 5 6 7 8টি হয়ে গেল। এই ফ্লুরিন পরমাণুটিরও 1 2 3 4 5 6 7 8টি ইলেকট্রন হয়ে গেল। এই যে দুটি ইলেকট্রনকে এরা দুজনেই ব্যবহার করছে সমানভাবে, এটি কি বলা হয়? হচ্ছে ইলেকট্রন জোড়। এটিকে বলা হয় ইলেকট্রন জোড়। আচ্ছা, আর তারপরে আমাদের এটা কিভাবে দেখাতে হবে? একটি ইলেকট্রন জোড় দিয়ে একটি সমযোজী বন্ধন গঠিত হয়। তাহলে এই যে ফ্লুরিন, এই 6টি ইলেকট্রনকে আমরা দেখাবো 1 2 3 4 5 6, মাঝের এই ইলেকট্রন জোড়টিকে একটি দাগ, মানে এক সমযোজী বন্ধন। তারপরে আবার আর একটি এফ, এটা তো হচ্ছে একটি দাগ হয়ে গিয়েছে, এই 6টি দিয়ে দেবো ডট। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 হয়ে গেল আমাদের লুইস ডট চিত্র অঙ্কন করা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আর এটি কি? এই যে দাগটি, এই দাগটি হচ্ছে সমযোজী বন্ধন, সমযোজী এক বন্ধন। কেন লিখলাম সমযোজী এক বন্ধন? সেটি এখানে আমরা লিখে রাখছি যে একটি ইলেকট্রন জোড় মানে এখানে কটি ইলেকট্রন জোড়? একটি। দুটি ইলেকট্রন দিয়ে একটি ইলেকট্রন জোড় তৈরি হয়। একটি ইলেকট্রন জোড় গঠিত হয় দুটি ইলেকট্রন দিয়ে। একটি ইলেকট্রন জোড় মানে দুটি ইলেকট্রন, দুটি ইলেকট্রন জোড় দিয়ে দুটি ইলেকট্রন দিয়ে একটি ইলেকট্রন জোড়। আর একটি ইলেকট্রন জোড় মানে এক সমযোজী বন্ধন। এক সমযোজী বন্ধন বা সমযোজী এক বন্ধন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটি হচ্ছে সমযোজী এক বন্ধন, আর এটিই হলো F2 অণুর লুইস ডট চিত্র। তাহলে আমাদের কি লিখতে হবে? F পরমাণুর বাইরের কক্ষে বা F পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 7। F পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা, F পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত? 7 বা 7। F পরমাণু চায় তাদের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতন বাইরের কক্ষে 8টি ইলেকট্রন করতে। কটি ইলেকট্রন করতে? 8টি ইলেকট্রন করতে। তাদের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতন বাইরের কক্ষে 8টি ইলেকট্রন করতে। সেজন্য তারা দুটি ইলেকট্রন সমানভাবে ব্যবহার করে একটি ইলেকট্রন জোড় গঠন করে এবং নিজেদের মধ্যে সমযোজী এক বন্ধন সৃষ্টি করে F2 অণু তৈরি করে। হয়ে গেল লুইস ডট চিত্র অঙ্কন করা। এবার আমরা পরের অণুতে যাব। এবার আমরা হাইড্রোজেন অণুর লুইস ডট চিত্র অঙ্কন করব। এর আগেই আমি বলেছি
যে হাইড্রোজেন অণু কিন্তু অষ্টক নিয়ম মানে না, কারণ হাইড্রোজেনের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। বাকি আমরা যে কটি করব প্রত্যেকের ক্ষেত্রেই এই অষ্টক নিয়ম ফলো করে করব। হাইড্রোজেনের ক্ষেত্রে শুধুমাত্র হাইড্রোজেন চাইবে তার বাইরের কক্ষে 2টি ইলেকট্রন করতে, কারণ হাইড্রোজেনের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। তাহলে এখানেও একইভাবে আমরা করব। হাইড্রোজেনের 2টি পরমাণু, হাইড্রোজেনের এই হাইড্রোজেন পরমাণুরও বাইরের কক্ষে 1টি ইলেকট্রন, এই হাইড্রোজেন পরমাণুরও বাইরের কক্ষে 1টি ইলেকট্রন। খুব সোজা উপায়। এও চাইবে 2টি ইলেকট্রন করতে, এও চাইবে 2টি ইলেকট্রন করতে, এই 2টি ইলেকট্রনকেই এরা দুজনেই ব্যবহার করবে। তাহলে এও ব্যবহার করবে এটা, এই ইলেকট্রনটাকে এ ব্যবহার করবে। সেটাকে আমরা পরে কিভাবে দেখাতে পারি? একে দেখাতে হবে 2টি ইলেকট্রন একটি বৃত্তের মধ্যে, আবার অপর হাইড্রোজেনটিও এই 2টি ইলেকট্রন ব্যবহার করবে বলে হাইড্রোজেন পরমাণুটিকে নিয়ে এটিকে একটি বৃত্তের মধ্যে রাখতে হবে। হয়ে গেল, ব্যাস। আমরা জানি যে এটি হচ্ছে একটি ইলেকট্রন জোড়, কারণ 2টি ইলেকট্রন মানে একটি ইলেকট্রন জোড়। তাহলে এটি হচ্ছে একটি ইলেকট্রন জোড়, আর একটি ইলেকট্রন জোড় মানে সমযোজী এক বন্ধন। একটা বুঝে গেলে বাকিগুলো খুব সোজা। এটা হচ্ছে সমযোজী এক বন্ধন তৈরি হয়ে গেল আমাদের লুইস ডট চিত্রের মাধ্যমে H2 অণু, H2 অণুর গঠন। তাহলে একবার আমরা কি লিখব? হাইড্রোজেন পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা, H পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা, যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 1। এই H পরমাণু চায় তাদের বাইরের কক্ষে 2টি করে ইলেকট্রন থাকুক, সেই জন্য তারা নিজেদের মধ্যে একটি ইলেকট্রন জোড় গঠন করবে এবং সমযোজী এক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে H2 পরমাণু তৈরি করবে। এটি হলো H2 অণুর লুইস ডট চিত্র। আচ্ছা, এবার তাহলে আমরা দেখব, এতক্ষণ এই দুটো আমরা করলাম একই পরমাণু দুটোই, ঠিক আছে। এবার আমরা দেখব HF অণুর লুইস ডট চিত্র। একইভাবে যদি আমরা HF অণুর লুইস ডট চিত্র দেখতে চাই, তাহলে প্রথমে আমাদের লিখতে হবে কি, যে H পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা, H পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 1 আমরা জানি, আর ফ্লুরিন পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত? 7। ঠিক আছে, H পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 1 আর ফ্লুরিন পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 7। এখানে আমরা H পরমাণুর কি দেখাবো? বাইরের ইলেকট্রন একটি দেখাবো, কিন্তু ফ্লুরিন পরমাণুর এর আগেও আমরা দেখিয়েছি ফ্লুরিন পরমাণুর বাইরে কটি? 7টি ইলেকট্রন দেখাতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7। এবার এরা এই 2টি ইলেকট্রনকে দুজনেই ব্যবহার করবে, তাহলে এ এখানে ব্যবহার করবে, এই ইলেকট্রনটিকে এ ব্যবহার করবে। ঠিক আছে, তাহলে সেটা আমাদের কিভাবে দেখাতে হবে? আমাদের দেখাতে হবে এইভাবে, আগের মতনভাবে, যে আমাদের সার্কেলের মধ্যে রাখতে হবে। তাহলে হাইড্রোজেন পরমাণু কটি ইলেকট্রন করতে চায়? 2টি বাইরের কক্ষে। তাহলে হাইড্রোজেনকে 2টি ইলেকট্রন দিয়ে একটি বৃত্তের মধ্যে রাখতে হবে, আর ফ্লুরিন চাইবে বাইরের কক্ষে 8টি ইলেকট্রন হোক। তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে ফ্লুরিনকে এই 8টি ইলেকট্রন দিয়ে একটি বৃত্তের মধ্যে রাখতে হবে, আর এই 2টি ইলেকট্রন মানে একটি ইলেকট্রন জোড়, একটি ইলেকট্রন জোড়, আর এর দ্বারা তৈরি হলো সমযোজী এক বন্ধন। তাহলে হাইড্রোজেন পরমাণু এবং ফ্লুরিন পরমাণু তাদের নিজেদের মধ্যে একটি ইলেকট্রন জোড় গঠন করবে এবং সমযোজী এক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে HF অণু তৈরি করবে। বাইরে এখানে 1 2 3 4 5 6 এই দুটো দিয়ে এই দাগ হলো, আর এই 6টি ইলেকট্রন বাইরে থাকবে। ঠিক আছে, তাহলে
এরা সমযোজী এক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে HF অণু তৈরি করবে। নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় হাইড্রোজেন পরমাণু তার বাইরের কক্ষে 2টি ইলেকট্রন করতে চাইবে এবং ফ্লুরিন পরমাণু তার বাইরের কক্ষে 8টি ইলেকট্রন করতে চাইবে। সেই জন্য তারা নিজেদের মধ্যে একটি ইলেকট্রন জোড় গঠন করবে এবং সমযোজী এক বন্ধনে যুক্ত হয়ে HF অণু গঠন করবে। এটি হলো HF অণুর, এখানে লেখা আছে HF অণুর লুইস ডট চিত্র। হাইড্রোজেন ফ্লোরাইড অণুর লুইস ডট চিত্র আমরা পেলাম। ঠিক আছে, আশা করি তোমাদের খুব সহজ লাগছে। একদম একইভাবে আমরা সবগুলো করব। আচ্ছা, HF হয়ে গেল। এবার আমরা করব HCl অণুর বা হাইড্রোজেন ক্লোরাইড অণুর লুইস ডট চিত্র। একইভাবে আমরা লিখব প্রথমে H পরমাণুর যোজ্যতা ইলেকট্রন। H পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত? 1। আর Cl পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 7। তাহলে প্রথমে আমরা এখানে একটি H পরমাণু লিখব, তারপরে এই একটি ইলেকট্রনকে এখানে দেখাবো। Cl পরমাণুর, যদিও Cl পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক 17, কিন্তু আমরা এখানে লুইস ডট চিত্র অঙ্কনের ক্ষেত্রে খালি শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা অর্থাৎ যোজ্যতা ইলেকট্রনই দেখাবো। তাহলে ফ্লুরিনের মতন 1 2 3 4 5 6 7। হাইড্রোজেন পরমাণু চাইবে তার শেষ কক্ষে 2টি ইলেকট্রন করতে, সেই জন্য ক্লোরিনের একটি ইলেকট্রনকে ব্যবহার করবে। ক্লোরিন পরমাণু চাইবে তার শেষ কক্ষে 8টি ইলেকট্রন করতে, অষ্টক নিয়ম মানার জন্য 8টি ইলেকট্রন করতে। তাহলে হাইড্রোজেনের একটি ইলেকট্রনকে ক্লোরিন পরমাণু ব্যবহার করবে, অর্থাৎ হাইড্রোজেন তার শেষ কক্ষে তাহলে এখন 2টি ইলেকট্রনকে ব্যবহার করছে হাইড্রোজেন, এবং হিলিয়ামের মতন পরমাণু বিন্যাস পেয়ে গেল। আর ক্লোরিন তাহলে এখন তার শেষ কক্ষে 8টি ইলেকট্রন করার জন্য হাইড্রোজেনের একটি ইলেকট্রনকে ব্যবহার করে এখন ক্লোরিনও 8টি ইলেকট্রনকে ব্যবহার করবে। এটিকে একটি বৃত্তের মধ্যে রাখা হবে। আচ্ছা, তাহলে হাইড্রোজেন হচ্ছে 2টি ইলেকট্রন আর ক্লোরিন তার শেষ কক্ষে এখন 8টি ইলেকট্রন করার জন্য হাইড্রোজেনের একটি ইলেকট্রনকে ব্যবহার করে এখনও ক্লোরিনও এই 8টি ইলেকট্রনকে ব্যবহার করতে পারবে। এরা দুজনেই এই ইলেকট্রন জোড়টিকে, এই 2টি ইলেকট্রন দিয়ে যে একটি ইলেকট্রন জোড় গঠন হলো, এই ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহার করে নিজেদের মধ্যে সমযোজী এক বন্ধন সৃষ্টি করবে এবং HCl অণু গঠন করবে। এই ইলেকট্রন জোড়কে এই এক বন্ধন দ্বারা দেখানো হয়েছে। একটি ইলেকট্রন জোড় মানে 2টি ইলেকট্রন দিয়ে একটি ইলেকট্রন জোড় গঠিত হয়, আর একটি ইলেকট্রন জোড় অর্থাৎ এক সমযোজী বন্ধন, এক সমযোজী বন্ধন। এইভাবে তৈরি হলো HCl অণু। আর এখানে বাকি 6টি ইলেকট্রনকে এখানে দেখানো হবে, 1 2 3 4 5 6। এটি হচ্ছে HCl অণুর লুইস ডট চিত্র। আচ্ছা, এবার আসবো আমরা H2O। আচ্ছা, তাহলে H2O অণুর বা জলের অণুর লুইস ডট চিত্র একইভাবে করব। একবার নিয়ম বুঝে গেলে কিন্তু খুবই সোজা। একইভাবে করব আমরা, যে হাইড্রোজেন পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা এক। এবার আসছে অক্সিজেন। অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 6। অক্সিজেন পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 6।
আমরা প্রথমে হাইড্রোজেন এখানে লিখব, হাইড্রোজেনের যোজ্যতা ইলেকট্রনকে দেখাবো, অক্সিজেনের 6টি যোজ্যতা ইলেকট্রন, তাহলে 1 2 3 4। আচ্ছা, এবার আমাদের মাথায় রাখতে হবে যে এখানে আমরা কিন্তু এতক্ষণ দুটো পরমাণু নিয়ে করেছিলাম, এবার কিন্তু 3টে পরমাণু, মানে দুটো হাইড্রোজেন পরমাণু আর একটি অক্সিজেন পরমাণু। তাহলে এখানে একটি হাইড্রোজেন পরমাণুকে দেখালাম যার যোজ্যতা ইলেকট্রন একটি। আচ্ছা, এখানে হচ্ছে অক্সিজেন পরমাণুর 6টি ইলেকট্রন, তাহলে 1 2 3 4, আর এইখানে দুটো না দেখিয়ে একটা এদিকে দেখাবো, একটা এদিকে দেখাবো, ঠিক আছে। আর সবচাইতে যে একটি অণুর মধ্যে কম সংখ্যক যার পরমাণু থাকে তাকে মাঝে রাখা হয়, এখানে 3টে আছে, তাহলে 2টি হাইড্রোজেন একটি অক্সিজেন, অক্সিজেন যেহেতু একটি তাই অক্সিজেনকে মাঝে রাখবো, হাইড্রোজেন 2টি হাইড্রোজেন দুই পাশে থাকবে। এখানে কিন্তু আমার 1 2 3 4 5 6 7টি দেখানো হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি এইটা এখানে আঁকতে হতো না, ভুল করে এঁকে ফেলেছি, এটা এখানে আঁকছি, আমি এটা পরে মেকআপ করছি। এখানে হাইড্রোজেনের একটি পরমাণু, তাহলে হাইড্রোজেনের একটি যোজ্যতা ইলেকট্রন, এই হাইড্রোজেনের একটি যোজ্যতা ইলেকট্রন দেখানো হয়ে গিয়েছে, 2টি হাইড্রোজেন 2টি যোজ্যতা ইলেকট্রন, অক্সিজেনের 1 2 3 4 5 6, 6টি যোজ্যতা ইলেকট্রন। আচ্ছা, এই অক্সিজেন 8টি করতে চাইবে, এই হাইড্রোজেনের একটি ইলেকট্রনকে ব্যবহার করবে আর এই হাইড্রোজেনের একটি ইলেকট্রনকে ব্যবহার করবে, আর এই হাইড্রোজেনটি অক্সিজেনের এই ইলেকট্রনটিকে সমানভাবে ব্যবহার করবে, এই হাইড্রোজেনটি অক্সিজেনের একটি ইলেকট্রনকে সমানভাবে ব্যবহার করবে। তাহলে কি দেখা গেল, অক্সিজেন এই হাইড্রোজেনের একটি ইলেকট্রনকে ব্যবহার করছে, এই হাইড্রোজেনের একটি ইলেকট্রনকে ব্যবহার করছে, তাহলে অক্সিজেনের হয়ে গেল 1 2 3 4 5 6 7 8। এই হাইড্রোজেন এর অক্সিজেনের এই ইলেকট্রনটিকে ব্যবহার করছে, এই হাইড্রোজেনটি অক্সিজেনের এই ইলেকট্রনকে সমানভাবে ব্যবহার করছে। তাহলে যদি আমরা এক একটি বৃত্তের মধ্যে দেখাই, তাহলে হাইড্রোজেনের হয়ে গেল এখন 2টি ইলেকট্রন, হাইড্রোজেন চাই হিলিয়ামের মতন ইলেকট্রন বিন্যাস, মানে শেষ কক্ষে 2টি, অক্সিজেন চাইবে 8টি করতে, তাহলে উপরের 2টি নিচের 2টি, 1 2 3 4। আচ্ছা, এই দিকে এই নিয়ে 2টি আর এই সাইডে এই 2টি। এবার এই 8টি ইলেকট্রন নিয়ে অক্সিজেনকে একটি বৃত্তের মধ্যে রাখা হবে, আর এদিকে হাইড্রোজেন এই 2টি ইলেকট্রনকে ব্যবহার করবে, এই হাইড্রোজেনটি এটিকে একটি বৃত্তের মধ্যে রাখা হবে। তাহলে এটি একটি ইলেকট্রন জোড়, আবার এটি একটি ইলেকট্রন জোড়, এইগুলো হচ্ছে ইলেকট্রন জোড়, মানে এখানে সমযোজী এক বন্ধন, এখানে একটি সমযোজী এক বন্ধন, এদিকে একটি সমযোজী এক বন্ধন সৃষ্টি হলো, আর উপরে 2টি নিচে 2টি ইলেকট্রন থেকে গেল। তাহলে এটা কি H2O, মানে জলের অণুর। এভাবে জলের অণুর লুইস ডট চিত্র অঙ্কন করা হয়। যেভাবে আমরা H2O করি সেভাবেই কিন্তু H2S অণুর লুইস ডট চিত্র অঙ্কন করা যায়। H2S অণুর বা হাইড্রোজেন সালফাইড অণুর লুইস ডট চিত্র একদম একইভাবে হবে। H পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 1, আর এখানে S পরমাণুর যোজ্যতা ইলেকট্রনে দেখো অক্সিজেনের মতনই 6, S পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 6। তাহলে H2O অণু লুইস ডট চিত্র যেরকম হয়, H2S অণু লুইস ডট চিত্র একই রকম হবে, মানে হাইড্রোজেন পরমাণুর শেষ কক্ষে একটি, যেহেতু এখানে একটি সালফার আছে তাহলে সালফার মাঝে থাকবে, এরও যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 6, তাহলে 1 2 3 4 5 6, এদিকে একটি হাইড্রোজেন পরমাণু, এর একটি যোজ্যতা ইলেকট্রন, এই ইলেকট্রন সমানভাবে ব্যবহার করবে দুজনেই, এই ইলেকট্রন দুজনেই সমানভাবে ব্যবহার করবে, তার ফলে হাইড্রোজেনের হয়ে গেল 2টি, এটিকে একটি বৃত্তের মধ্যে রাখা হবে, সালফারের হয়ে গেল 8টি, এটিকে একটি বৃত্তের মধ্যে রাখা হবে, আর এই হাইড্রোজেনেরও এই 2টি।
এটিকে একটি বৃত্তের মধ্যে রাখা হবে। তাহলে দুটি সমযোজী বন্ধন সৃষ্টি হলো। আর সালফারের এরকম দুটি এটি একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এটি একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে। আচ্ছা, তাহলে এইভাবে তৈরি হলো হাইড্রোজেন সালফাইডের লুইস ডট চিত্র। এভাবে অঙ্কন করা হয়। এটি একটি ইলেকট্রন জোড়, এটি একটি ইলেকট্রন জোড়। ঠিক আছে, সমযোজী এক বন্ধন। একটি ইলেকট্রন জোড় মানে এক সমযোজী বন্ধন। সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হয়ে H2S অণু গঠিত হয়। এটি হলো হাইড্রোজেন সালফাইডের লুইস ডট চিত্র। এবার আমরা NH3 অণুর বা অ্যামোনিয়া অণুর লুইস ডট চিত্র কীভাবে অঙ্কন করতে হয় দেখব। প্রথমে আমরা দুটি পরমাণু নিয়ে যে অণু গঠিত হয়েছিল তার দেখলাম। তারপরে আমরা দেখলাম তিনটি পরমাণু নিয়ে গঠিত হয়েছে সেই অণুর লুইস ডট চিত্র। এবার দেখো এখানে চারটি পরমাণু আছে, তিনটে হাইড্রোজেন পরমাণু এবং একটি নাইট্রোজেন পরমাণু। এই চারটি পরমাণু দিয়ে লুইস ডট চিত্র অঙ্কন করা আমরা দেখব। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে কোন পরমাণুর সংখ্যা কম। নাইট্রোজেন পরমাণুর সংখ্যা কম আর হাইড্রোজেনের এখানে তিনটি পরমাণু আছে, সংখ্যা বেশি। তাহলে মাঝখানে থাকবে নাইট্রোজেন আর তিন দিকে থাকবে হাইড্রোজেন। মিডিলে নাইট্রোজেন আর তিন সাইডে হাইড্রোজেন। এবার দেখো নাইট্রোজেনের যোজ্যত ইলেকট্রনের সংখ্যা কটি? 5টি। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি নাইট্রোজেন একটি করে ইলেকট্রনকে হাইড্রোজেনের সাথে শেয়ার করবে। তাহলে এখানে আমি তিন দিকে তিনটি ইলেকট্রন দিলাম, তিনটি, আর হচ্ছে বাকি থাকলো কটি? 5টা, মানে দুটো বাকি থাকলো। টোটাল হচ্ছে 5টি ইলেকট্রন নাইট্রোজেনের বাইরের কক্ষে থাকে, যেহেতু যোজ্যতা ইলেকট্রন 5। তাহলে 5-এর মধ্যে আমরা এদিকে 3টি দেখালাম যেটা হাইড্রোজেনের সাথে শেয়ার করবে, আর এদিকে আমরা দেখাচ্ছি 2টি ইলেকট্রন। আর হাইড্রোজেনের বাইরের কক্ষে একটি করে ইলেকট্রন থাকে। ঠিক আছে, তাহলে এই হাইড্রোজেনটি এই ইলেকট্রনটিকে নাইট্রোজেনের সাথে শেয়ার করবে আর নাইট্রোজেন এই ইলেকট্রনটি হাইড্রোজেনের সাথে শেয়ার করবে। একইভাবে এই দুটি ইলেকট্রনকে এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন সমানভাবে ব্যবহার করবে। এই দুটি ইলেকট্রনকেও নাইট্রোজেন এবং হাইড্রোজেন সমানভাবে ব্যবহার করবে। আচ্ছা, তাহলে যদি আমরা এক একটি বৃত্তের মধ্যে রাখি তাহলে কীরকম হবে? নাইট্রোজেন 1 2 3 4 5 6 7 8। এবার নাইট্রোজেনকে একটি বৃত্তের মধ্যে রাখা হলো। আর হাইড্রোজেনকে এই একটি বৃত্তের মধ্যে রাখা হলো। এইদিকে একটি হাইড্রোজেন অঙ্কন করা হলো, সেটি এই দুটি ইলেকট্রন নিয়ে একটি বৃত্তের মধ্যে থাকবে। এই হাইড্রোজেনটি এই দুটি ইলেকট্রনকে ব্যবহার করবে এবং এটিকেও একটি বৃত্তের মধ্যে রাখা হলো। তাহলে যেটা আমরা পেলাম, দেখো এখানে কটি সমযোজী এক বন্ধন সৃষ্টি হয়েছে বা কটি ইলেকট্রন জোড় সৃষ্টি হয়েছে? এখানে একটি ইলেকট্রন জোড়, এখানে একটি ইলেকট্রন জোড়, এখানে একটি ইলেকট্রন জোড়। অর্থাৎ এই দুটি ইলেকট্রনকে এই হাইড্রোজেনটি এবং নাইট্রোজেনটি সমানভাবে ব্যবহার করবে। আবার এই দুটি ইলেকট্রনকে এই হাইড্রোজেন পরমাণু এবং এই নাইট্রোজেন পরমাণু সমানভাবে ব্যবহার করবে। আবার এই দুটি ইলেকট্রনকে এই হাইড্রোজেন পরমাণু এবং এই নাইট্রোজেন পরমাণু সমানভাবে ব্যবহার করবে। তার ফলে দেখা যাচ্ছে হাইড্রোজেন পরমাণু তার যে দুটি ইলেকট্রন পাওয়ার আশা সেটা পূরণ করতে পারলো এবং নাইট্রোজেন পরমাণু তার শেষ কক্ষে যে 8টি ইলেকট্রন রাখার যে প্রবণতা সেটাও পূরণ করতে পারলো। তাহলে আমরা পেলাম এখানে নাইট্রোজেনের সাথে এখানে এক বন্ধন, এখানে এক বন্ধন, আবার এখানেও এক বন্ধন। কারণ আমরা জানি একটি ইলেকট্রন জোড়, এই যে দুটি ইলেকট্রন দিয়ে যে এরকম দুটি ইলেকট্রনকে আমরা দেখাতে পারি এরকম সমযোজী এক বন্ধন দিয়ে। ঠিক আছে, তাহলে এই যে দুটি ইলেকট্রন মানে হচ্ছে এটাকে বলা হয় একটি ইলেকট্রন জোড়। তাহলে এই একটি ইলেকট্রন জোড় মানে এক সমযোজী বন্ধন।
এই ইলেকট্রন জোড় দিয়ে এক সমযোজী বন্ধন, এখানেও একটি ইলেকট্রন জোড় আছে, এক সমযোজী বন্ধন। আচ্ছা, তাহলে দেখো নাইট্রোজেনের এখানে 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 সমযোজী এক বন্ধন, বাকি থাকবে এখানে দুটি ইলেকট্রন। আচ্ছা, তাহলে দুটি ইলেকট্রন মানে ইলেকট্রন একটি ইলেকট্রন জোড়, তাহলে এরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এটাকে বলা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এভাবে গঠিত হলো একটি NH3 অণু, অর্থাৎ NH3 মানে অ্যামোনিয়া অণুর লুইস ডট চিত্র আমরা পেলাম। আমরা NH3 অণুর লুইস ডট চিত্র দেখলাম। এখানে হাইড্রোজেনের 3টি এবং নাইট্রোজেনের একটি পরমাণু আছে, অর্থাৎ টোটাল 4টি পরমাণু। এবার আমরা দেখব CH4 বা মিথেন অণুর লুইস ডট চিত্র। তাহলে এখানে হাইড্রোজেনের 4টি পরমাণু আছে এবং কার্বনের একটি পরমাণু। তাহলে একইভাবে আমাদের তাহলে সেন্ট্রাল অ্যাটম কোনটি হবে? কার্বন হবে, কারণ এখানে কার্বনের পরমাণুই হচ্ছে কম সংখ্যক আছে, হাইড্রোজেন পরমাণু বেশি সংখ্যক আছে। যে কোনো অণুর মধ্যে যে পরমাণুর সংখ্যা কম থাকবে সেটি সেন্ট্রাল অ্যাটম বা তাকে মাঝে রাখা হবে। আচ্ছা, প্রথমে আমাদের লিখে নিতে হবে যে কার্বন পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা, এখানে আমরা লিখিনি, তুমি এখানে আমরা জানি যে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 5, তোমরা লিখে নেবে, আর হাইড্রোজেনের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 1। আচ্ছা, সি পরমাণুর বা কার্বন পরমাণুর যোজ্যতা ইলেকট্রন কত? কার্বন পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 4 এবং হাইড্রোজেন পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 1। এটা বহুবার ব্যবহার হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? কাকে মাঝখানে রাখতে হবে? কার্বন পরমাণুকে মাঝখানে রাখতে হবে। কার্বন পরমাণুকে মাঝখানে রাখলাম আর চারদিকে 4টি হাইড্রোজেন পরমাণুকে রাখলাম, কারণ 4টি হাইড্রোজেন পরমাণু আছে। প্রত্যেকটি হাইড্রোজেন পরমাণুর একটি করে যোজ্যতা ইলেকট্রন, 1 2 3 4, প্রত্যেকটি হাইড্রোজেন পরমাণুর একটি করে যোজ্যতা ইলেকট্রন আছে। আর কার্বন পরমাণুর একটি কার্বন পরমাণুরই যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 4টি। তাহলে এখানে 1 2 3 4, এই 1 2 3 4 এই 4টি হলো এই কার্বন পরমাণুর যোজ্যতা ইলেকট্রন। হাইড্রোজেন পরমাণু একইভাবে চাইবে তার শেষ কক্ষে 2টি ইলেকট্রন করতে। আচ্ছা, ঠিক আছে, এখানে নয়, পরে আমরা বৃত্তের মধ্যে রাখবো। তাহলে কি হবে? হাইড্রোজেন পরমাণু এই কার্বন পরমাণুর এই ইলেকট্রনকে নিয়ে এরা এই ইলেকট্রন দুটিকে সমানভাবে ব্যবহার করবে। এই ইলেকট্রন দুটিকেও এই হাইড্রোজেন পরমাণু এবং কার্বন পরমাণু সমানভাবে ব্যবহার করবে। এই ইলেকট্রন দুটিকেও হাইড্রোজেন পরমাণু এবং কার্বন পরমাণু সমানভাবে ব্যবহার করবে। এই ইলেকট্রন দুটিকেও এই হাইড্রোজেন পরমাণুও ব্যবহার করবে, আবার কার্বন পরমাণুও ব্যবহার করবে, মানে সমানভাবে ব্যবহার করবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এখানে কটি ইলেকট্রন জোড় পেলাম? এই যেভাবে অ্যারো সাইন দিয়ে দেখানো হচ্ছে, এভাবে যদি নাও দেখানো হয় তাহলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা যদি নিজেরা বুঝতে পারি যে কোন ইলেকট্রনগুলো ব্যবহার করবে সেটা বুঝলেও হবে। এটা তোমাদের বোঝার সুবিধার্থে অ্যারো সাইন দিয়ে দেখাচ্ছি। যেমন দেখো, এখানে কিন্তু অ্যারো সাইন দিয়ে দেখাচ্ছি না, এগুলো অ্যারো সাইন দিয়ে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, আমি যদি অ্যারো সাইন দিয়ে নাও দেখাই তাও কিন্তু লুইস ডট চিত্র অঙ্কন করা হবে। আচ্ছা, তাহলে এবার এই হাইড্রোজেন পরমাণুটি এই 2টি ইলেকট্রনকে নিয়ে একটি বৃত্তের মধ্যে থাকবে। এই হাইড্রোজেন পরমাণুটিকে অঙ্কন করলাম। আচ্ছা, এই কার্বন পরমাণুটি পরে দেখছি। আচ্ছা, এই 2টি ইলেকট্রনকে আঁকলাম, এই হাইড্রোজেন পরমাণুটি ব্যবহার করলো, এটি আঁকলাম। আচ্ছা, এই হাইড্রোজেন পরমাণুটি এই 2টি ইলেকট্রনকে ব্যবহার করলো, ওইটিকে বৃত্তের মধ্যে রাখা হলো। আর এই হাইড্রোজেন পরমাণুটিও এই 2টি ইলেকট্রনকে ব্যবহার করলো এবং সেটিকে একটি বৃত্তের মধ্যে রাখা হলো। এই কার্বন পরমাণুটি টোটাল
1 2 3 4 5 6 7 এই 8টি ইলেকট্রনকে ব্যবহার করবে এবং সেটিকে একটি বৃত্তের মধ্যে রাখা হবে। তাহলে কার্বন পরমাণু তার বাইরের কক্ষে যে 8টি ইলেকট্রন করার ইচ্ছে সেটা পূরণ করলো। হাইড্রোজেন পরমাণুগুলি তাদের বাইরের কক্ষে যে 2টি করে ইলেকট্রন রাখার ইচ্ছে সেটি তারা পূরণ করলো। এভাবে আমরা পেয়ে গেলাম সি কটি, এদিকে একটা সমযোজী এক বন্ধন, সমযোজী এক বন্ধন, সমযোজী এক বন্ধন, সমযোজী এক বন্ধন, অর্থাৎ এভাবে আমরা পেলাম সি এবং H4, অর্থাৎ CH4 অণুর গঠন। এটি হচ্ছে CH4 অণুর লুইস ডট চিত্র। এখানে 1টি 2টি 3টি 4টি ইলেকট্রন জোড় আছে, ঠিক আছে, এবং যে 2টি করে ইলেকট্রন দ্বারা একটি ইলেকট্রন জোড়, এবং এখানে ইলেকট্রন জোড় আছে কটি, 1টি ইলেকট্রন জোড়, 2টি ইলেকট্রন জোড়, 3টি ইলেকট্রন জোড়, 4টি ইলেকট্রন জোড়, অর্থাৎ এখানে সমযোজী এক বন্ধনও তৈরি হয়েছে 1 2 3 4টি। এভাবে আমরা CH4 বা মিথেন অণুর লুইস ডট চিত্র অঙ্কন করলাম। এতক্ষণ আমরা যে কটি অণুর লুইস ডট চিত্র অঙ্কন দেখেছি প্রত্যেকেই কিন্তু সমযোজী এক বন্ধনে আবদ্ধ ছিল। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমযোজী দ্বিবন্ধন। CO2 C2H2 এই দুটি অণুই সমযোজী দ্বিবন্ধনে আবদ্ধ। তাহলে সমযোজী দ্বিবন্ধনে আবদ্ধ হলে তাদের লুইস ডট চিত্র কিভাবে অঙ্কন করতে হয় সেটা এবার আমরা দেখব। তাহলে এখানে প্রথমে লিখে নিই CO2 বা কার্বন ডাই অক্সাইড অণুর লুইস ডট চিত্র। এখানে কার্বন পরমাণু হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, মানে কার্বন পরমাণুর যেহেতু সংখ্যা কম সেই জন্য কার্বন পরমাণু মাঝখানে থাকবে, আর দুই পাশে থাকবে 2টি অক্সিজেন পরমাণু। তাহলে আমি কার্বন পরমাণুকে মাঝখানে রাখলাম এবং দুই পাশে 2টি অক্সিজেন পরমাণুকে রাখছি। অক্সিজেন পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত? 6। তাহলে এখানে আমরা যদি 6টি দেখাই, 1 2 3 4 5 6, আর এই অক্সিজেন পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 6। 1 2 3 4 5 6। কার্বন পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 4। এখানে যোজ্যতা ইলেকট্রনগুলি লেখা আছে, কার্বন পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 4। তাহলে 1 2 সরি এদিকে দেখিয়ে লাভ হবে না, আমাদের এইদিকে দেখাতে হবে। 1 2 3 4। এবার এই অক্সিজেন পরমাণু যদি 8টি ইলেকট্রন করতে চায়, 1 2 3 4 5 6, এখান থেকে যদি একটি ইলেকট্রন নেয় তাহলে কিন্তু 8টি ইলেকট্রন হবে না। যদি এই কার্বন পরমাণুর কাছ থেকে একটি ইলেকট্রন নেয় তাহলে কিন্তু 8টি হবে না। গুণে দেখো, 1 2 3 4 5 6 7, 7টি ইলেকট্রন হবে। তাহলে এখানে একটি ইলেকট্রনকে সমানভাবে ব্যবহার করলে হচ্ছে না, এরা এই 4টি ইলেকট্রনকে সমানভাবে ব্যবহার করবে দুজনেই। মানে এই অক্সিজেন পরমাণুটি এই কার্বন পরমাণুর কাছ থেকে এই 2টি করে ইলেকট্রন নিয়ে সমানভাবে ব্যবহার করবে। তার ফলে দেখো 8টি ইলেকট্রন হয়ে যাবে। আবার একইভাবে এই অক্সিজেন পরমাণুটিও কার্বন পরমাণুর এই 2টি ইলেকট্রনকে ব্যবহার করবে। আর কার্বন পরমাণু চাইবে তার শেষ কক্ষে 8টি ইলেকট্রন করতে, সেই জন্য কার্বন পরমাণু 1 2 3 4 5 6 7 8, মানে এই অক্সিজেনের কাছ থেকে 2টি ইলেকট্রনকে নিয়ে ব্যবহার করবে এবং এই অক্সিজেনের কাছ থেকে এই 2টি ইলেকট্রনকে নিয়ে ব্যবহার করবে। এবার যদি আমরা এটিকে বৃত্তের মধ্যে রাখি তাহলে হবে অক্সিজেনের 1 2 3 4 5 6 7 8, এটি একটি বৃত্তের মধ্যে থাকবে। কার্বনের 1 2 3 4 5 6 7 8, কার্বনের এটি একটি বৃত্তের মধ্যে থাকবে। আবার অক্সিজেনের 1 2 3 4 5 6 7 8, অক্সিজেনের এটিও একটি বৃত্তের মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আবার একটি নতুন কনসেপ্ট আসবে, সেটা হচ্ছে সমযোজী দ্বিবন্ধন। কীরকমভাবে? আমরা জানি 2টি পরমাণুর মধ্যে যদি একটি ইলেকট্রন জোড় থাকে, মানে এখানে যেমন দেখো
এই যে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কটি ইলেকট্রন জোড় আছে? এখানে একটি ইলেকট্রন জোড়। দুটি ইলেকট্রন মানে একটি ইলেকট্রন জোড়। যদি দুটি পরমাণুর মধ্যে একটি ইলেকট্রন জোড় থাকে তাহলে যেটা গঠিত হয় সেটা হচ্ছে সমযোজী এক বন্ধন। তাহলে কখন সমযোজী এক বন্ধন গঠিত হয়? যদি দুটি পরমাণুর মধ্যে একটি ইলেকট্রন জোড় থাকলে সমযোজী এক বন্ধন সৃষ্টি হয়। আর দুটি পরমাণুর মধ্যে দুটি ইলেকট্রন জোড় থাকলে সমযোজী দ্বিবন্ধন। দুটি ইলেকট্রন জোড় মানে চারটি ইলেকট্রন, যেটা আমাদের এই ক্ষেত্রে হয়েছে। দেখো অক্সিজেন আর কার্বন এটি হচ্ছে দুটি পরমাণু। এই দুটি পরমাণুর মধ্যে আছে চারটি ইলেকট্রন। চারটি ইলেকট্রন মানে দুটি ইলেকট্রন জোড়, আর দুটি ইলেকট্রন জোড় মানে সমযোজী দ্বিবন্ধন। তাহলে দুটো ইলেকট্রন দিয়ে এভাবে একটি দাগ দিয়ে দেখানো হয়। তাহলে এখানে চারটি ইলেকট্রনকে আমরা কিভাবে দেখাবো? তাহলে আমরা দেখাবো এখানে অক্সিজেন এই দুটো ইলেকট্রন থাকলো, মাঝে দুটো দাগ। আর কার্বন এখানেও হচ্ছে চারটি ইলেকট্রন মানে দুটি ইলেকট্রন জোড়। তাহলে একটি ইলেকট্রন জোড়কে একটি দাগ দিয়ে দেখানো হয়, দুটি আর এখানেও আর একটি ইলেকট্রন জোড় আছে, এটাকেও একটি দাগ দিয়ে দেখানো হবে। আর অক্সিজেন আর এই ইলেকট্রনগুলি থাকবে। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে কার্বন ডাই অক্সাইড অণুর লুইস ডট চিত্র। তাহলে আমরা যেরকম দেখলাম যে দুটি পরমাণুর মধ্যে যদি দুটি ইলেকট্রন জোড় হয় তাহলে সেটা সমযোজী দ্বিবন্ধন হয়। একইভাবে দুটি পরমাণুর মধ্যে যদি তিনটি ইলেকট্রন জোড় হয় তাহলে সেখানে কিন্তু সমযোজী ত্রিবন্ধন তৈরি হবে। সেটাও আমরা আজকে দেখব। আচ্ছা, আমরা সমযোজী দ্বিবন্ধনের আরেকটি উদাহরণ দেখে নেব। ইথিলিন অণুর লুইস ডট চিত্র। ইথিলিনের সংকেত C2H4। আবার বলছি, এখানে ভুল লেখা ছিল, C2H2 লেখা ছিল, এটা অ্যাকচুয়ালি C2H4 হবে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কোন পরমাণুর সংখ্যা কম? কার্বনের, এটা মিডিলে থাকবে। তাহলে আমরা কিভাবে অঙ্কন করতে পারি? এখানে দুটো C লেখা হলো আর চারটে হাইড্রোজেন। তাহলে এই কার্বনকে দুটো হাইড্রোজেন আর এই কার্বনকে দুটো হাইড্রোজেন দিলাম। এখানে কার্বন কি চাইবে? তার শেষ কক্ষে কার্বন চাইবে তার শেষ কক্ষে কটি ইলেকট্রন করতে? কার্বন চাইবে তার শেষ কক্ষে 8টি ইলেকট্রন করতে। আচ্ছা, আর হাইড্রোজেন চায় তার শেষ কক্ষে 2টি ইলেকট্রন করতে। তাহলে একটা কাজ করি, হাইড্রোজেনকে একটি একটি যোজ্যতা ইলেকট্রন দিয়ে দিই। যেহেতু হাইড্রোজেনের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 1, তাই হাইড্রোজেনকে আমরা একটি করে যোজ্যতা ইলেকট্রন দিয়ে দিলাম। এবার কার্বনের যোজ্যতা ইলেকট্রনগুলিকে আমরা কোথায় অঙ্কন করতে পারি? প্রত্যেকটি কার্বন পরমাণু চাইবে তাদের লাস্ট কক্ষে কটি করে ইলেকট্রন হোক? 8টি করে ইলেকট্রন হোক। সেই জন্য এই কার্বন পরমাণু এই হাইড্রোজেন পরমাণুতে এই কার্বন পরমাণুর থেকে একটি ইলেকট্রন চাইবেই এর শেষ কক্ষে 2টি করার জন্য। এই হাইড্রোজেন পরমাণু এই কার্বন পরমাণুর থেকে একটি ইলেকট্রন চাইবে এর শেষ কক্ষে 2টি করার জন্য, কারণ হাইড্রোজেন পরমাণু হিলিয়ামের মতো ইলেকট্রোবিন্যাস চায়। এই হাইড্রোজেন পরমাণুটিও এই কার্বন পরমাণুর থেকে একটি ইলেকট্রন নেবে, এই হাইড্রোজেন পরমাণুটি এই কার্বন পরমাণুর থেকে একটি ইলেকট্রন নেবে। ঠিক আছে, তাহলে দেখো হাইড্রোজেনের দুটো দুটো করে হয়ে গেল। এই কার্বন কি করবে? এই কার্বন যদি এই দুটোকে সমানভাবে ব্যবহার করে তাহলে 1 2 3 4 চারটে হলো। এই কার্বনেরও 1 2 3 4 চারটে হলো। তাহলে এই কার্বন আর এই কার্বন কটা চায়? তাদের শেষ কক্ষে 8টি করে ইলেকট্রন চায়। তাহলে এরও 4টে এখনও দরকার, এরও এখনও 4টে দরকার। তার মানে এরা এই 4টে ইলেকট্রনকে সমানভাবে ব্যবহার করবে। তাহলে এখানে কোনো ইলেকট্রন আঁকার দরকার নেই। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন আমরা এঁকে নিলাম, হাইড্রোজেনের দুটো দুটো করে হয়ে গেল। আর এই কার্বনের এরা এই 4টি ইলেকট্রনকে সমানভাবে ব্যবহার করছে। ঠিক আছে, দেখো প্রথমে কি ছিল? এই কার্বনের 1 2 3 4 ছিল, এই কার্বনেরও 1 2 3 4 ছিল। এখন এই হাইড্রোজেন থেকে দুটো নিয়ে আর এই কার্বনের কাছ থেকে দুটো নিয়ে এরও 8টা হয়ে গেল, এই কার্বনেরও 8টে ইলেকট্রন হয়ে গেল বাইরের কক্ষে। তাহলে যদি আমরা এক একটি বৃত্তের মধ্যে রাখি কীরকম পাবো? দেখো কার্বন 1 2 3 4, আচ্ছা 5 6 7 8,
হাইড্রোজেনকে এই হাইড্রোজেনকে একটি বৃত্তের মধ্যে রাখা হলো। আচ্ছা, এখানে আর একটা কার্বন। আচ্ছা, 1 2 3 4, এটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এটাকে একটি বৃত্তের মধ্যে রাখা হবে। এর দুটো হয়ে গেল, এটাকে একটি বৃত্তের মধ্যে রাখা হবে। এই কার্বন পরমাণুর 8টা, তাহলে এই 8টা ইলেকট্রন নিয়ে একটি বৃত্তের মধ্যে থাকবে। 1 2 3 4 5 6 7 8, এই কার্বন পরমাণুরও 8টা, 1 2 3 4 5 6 7 8, এটিকেও একটি বৃত্তের মধ্যে রাখা হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম কার গঠন? এটা আমরা পেলাম ইথিলিন অণুর গঠন। এবার এটাকে যদি আমরা বন্ধন দিয়ে দেখাই, সমযোজী দ্বিবন্ধন দিয়ে, আমরা জানি যে 4টে ইলেকট্রন মানে 2টি ইলেকট্রন জোড়, 4টি ইলেকট্রন মানে 2টি ইলেকট্রন জোড়, আর 2টি ইলেকট্রন জোড় মানে সমযোজী দ্বিবন্ধন। তাহলে এখানে একটি সমযোজী দ্বিবন্ধন গঠিত হয়েছে, আর এগুলো কিন্তু সবই সমযোজী এক বন্ধন, কারণ এখানে একটি করে ইলেকট্রন জোড় আছে। তাহলে এটাকে আমরা কিভাবে অঙ্কন করব? এটাকে আমরা এভাবে দেখাতে পারি, সি হাইড্রোজেনগুলো একটি করে এক বন্ধনে আবদ্ধ, আর এই 2টি কার্বন পরমাণু, এদের মধ্যে 4টি ইলেকট্রন আছে, তার মানে এরা দ্বিবন্ধনে আবদ্ধ। আবার এই কার্বন পরমাণুটি এই হাইড্রোজেনের সাথে এক বন্ধনে, এই হাইড্রোজেনের সাথে এক বন্ধনে আবদ্ধ। তাহলে এটা হয়ে গেল ইথিলিন অণুর লুইস ডট চিত্র। আমরা এতক্ষণ দেখলাম সমযোজী দ্বিবন্ধন, সমযোজী দ্বিবন্ধন। এবার আমরা সমযোজী ত্রিবন্ধনে যে অণুগুলি আবদ্ধ তাদের লুইস ডট চিত্র দেখব। তার মধ্যে আছে N2 বা নাইট্রোজেন, নাইট্রোজেন অণুর লুইস ডট চিত্র। নাইট্রোজেন অণুর N2 বা নাইট্রোজেন অণুর লুইস ডট চিত্র কীরকম হবে? তাহলে নাইট্রোজেনের যোজিত ইলেকট্রনের সংখ্যা প্রথমে আমাদের জানতে হবে। তাহলে N এর বা নাইট্রোজেন পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা, যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত? 5। কটি নাইট্রোজেন পরমাণু আছে এখানে? 2টি। তাহলে আমাদের আবার এটা একটু সোজা হয়ে গেল, কারণ 2টিটা অনেকটাই, 2টো যদি পরমাণু থাকে সেটা অনেকটাই সোজা হয়। পাশাপাশি আমাদের 2টো পরমাণুকে এখানে রাখতে হবে। এরও আছে 5টা, এরও আছে 5টা, কিন্তু প্রত্যেকেই অষ্টক পূর্তির জন্য বাইরের কক্ষে কটি করে ইলেকট্রন করতে চাইবে? 8টি করে ইলেকট্রন করতে চাইবে। 2টি পরমাণুই চাইবে তার শেষ কক্ষে 8টি করে হোক, কিন্তু কটি করে আছে? 5টা করে আছে। তাহলে বোঝাই যাচ্ছে কটা ধার নিতে হবে? 5টা আছে, 8টা করতে হবে, মানে 3টে করে ধার নিতে হবে। তাহলে আমি এখানে 3টে ইলেকট্রন রাখবো, আর এদিকে 2টো, এর হয়ে গেল 5টা। এই নাইট্রোজেনেরও তাই করব, এই নাইট্রোজেনের 3টে ইলেকট্রনকে এখানে রাখবো, আর 2টোকে এখানে রাখবো। তাহলে নাইট্রোজেনের, এই নাইট্রোজেনেরও 1 2 3 4 5, এরও 1 2 3 4 5। এবার কি হবে? এই নাইট্রোজেনটি এই 3টি ইলেকট্রনকে ব্যবহার করবে, আবার এই নাইট্রোজেনটি এই নাইট্রোজেনের এই 3টি ইলেকট্রনকে ব্যবহার করবে। সেটাকে যদি আমরা একটি বৃত্তের মধ্যে দেখাই, তাহলে হবে N 1 2 3 4 5 6 7 8, এটাকে এ ব্যবহার করছে। এটি একটি বৃত্তের মধ্যে হয়ে গেল 8টি, এর 8টি হয়ে গেল 6 7 8। আবার এই নাইট্রোজেনেরও দেখো 1 2 3 4 5 6 7 8, এই 6টা ইলেকট্রনকে কিন্তু এই 6টা ইলেকট্রনকে এরা দুজনেই ব্যবহার করছে। তাই এই 6টা ইলেকট্রন এই 2টো বৃত্তের মধ্যেই থাকবে। তাহলে এই যে এখানে 3টে করে ইলেকট্রন হলো, এই যে 3টি করে ইলেকট্রন হলো, বা 3টি ইলেকট্রন জোড় হলো, টোটাল ইলেকট্রনের সংখ্যা 1 2 3 4 5 6, 6টি ইলেকট্রন মানে 3টি ইলেকট্রন জোড়, আর 3টি ইলেকট্রন জোড় মানে সমযোজী ত্রিবন্ধন। মানে এক বন্ধনকে আমরা একটি দাগ দিয়ে দেখাই, দ্বিবন্ধনকে 2টো দাগ দিয়ে, আর ত্রিবন্ধনকে 3টি দাগ দিয়ে দেখানো হয়। 1 2 3, 2টো ইলেকট্রন দিয়ে এভাবে একটা দাগ, একটা ইলেকট্রন জোড়, এটা একটি ইলেকট্রন জোড়, এটা আরেকটি ইলেকট্রন জোড়। তাহলে হয়ে গেল 3 ত্রিবন্ধন, সমযোজী ত্রিবন্ধন। আর
এখানে 2টি করে ইলেকট্রন থেকে যাবে। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে নাইট্রোজেন অণুর লুইস ডট চিত্র। এবার আমরা নাইট্রোজেন হয়ে গেল, এবার আমরা দেখব অ্যাসিটিলিন অণুর লুইস ডট চিত্র। অ্যাসিটিলিন সংকেত হচ্ছে C2H2, নাম অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন অ্যাসিটিলিন অণুর লুইস ডট চিত্র। আচ্ছা, তাহলে কার্বন পরমাণুর যোজিত ইলেকট্রনের সংখ্যা, কার্বন পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 4 আর হাইড্রোজেন পরমাণুর যোজিত ইলেকট্রনের সংখ্যা 1। এবার তাহলে এখানে কিন্তু দুটো সমান সমান আছে। এবার আমরা কাকে মাঝে রাখবো? যেহেতু কার্বন পরমাণু তার বাইরের কক্ষে 8টি ইলেকট্রন করার প্রবণতা আছে, আর হাইড্রোজেন পরমাণু তার বাইরের কক্ষে 2টি ইলেকট্রন করবে, সেই জন্য আমাদের কিন্তু কার্বন পরমাণুকে মিডিলে রাখতে হবে, নাহলে কিন্তু ইলেকট্রন সমানভাবে ব্যবহার করেও আমরা কার্বন পরমাণুকে বাইরের কক্ষে 8টি ইলেকট্রন করতে পারবো না। আচ্ছা, তাহলে কার্বন পরমাণু দুটিকে আমরা মাঝখানে রাখছি আর দুই দিকে রাখছি হাইড্রোজেন পরমাণুকে। দেখা যাক, এই হাইড্রোজেনের শেষ কক্ষে একটি ইলেকট্রন থাকবে, যোজিত ইলেকট্রনের সংখ্যা 1, আর এরও যোজিত ইলেকট্রনের সংখ্যা 1। এই কার্বন পরমাণুর যোজিত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4। এই হাইড্রোজেন পরমাণু অবশ্যই এর আরেকটি ইলেকট্রন দরকার, তাহলে এটা কার্বন পরমাণুর কাছ থেকে নেবে। এই হাইড্রোজেনেরও আরেকটি ইলেকট্রন দরকার, এই কার্বন পরমাণুর কাছ থেকে নেবে। আর এই কার্বন পরমাণুটির 4টি ইলেকট্রন দিয়ে দিলাম, এই যে 1 1 2 3 4, কিন্তু দরকার 8টি ইলেকট্রন, তাহলে আর 3টি নেবে এর কাছ থেকে। তাহলে এই কার্বন পরমাণুটির দেখো 1 2 3 4 4টি ইলেকট্রন, এই কার্বন পরমাণুটির 1 2 3 4 4টি ইলেকট্রন। এবার এই ভিতরের 6টিকে এরা দুজনেই সমানভাবে ব্যবহার করবে। তাহলে আমরা কীরকম পাচ্ছি? তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে হাইড্রোজেন এর 2টি ইলেকট্রন এদিকে একটি বৃত্তের মধ্যে রাখা হবে, কার্বনের এদিকে 2টি এদিকে 6টি, 1 2 3 4 5 6, এই 6টি আর এই 2টি এই পুরোটিকে একটি বৃত্তের মধ্যে রাখা হবে। আর এই কার্বন পরমাণুর তাই এই 6টি আর এদিকে 2টি একটি বৃত্তের মধ্যে রাখা হবে, এই হাইড্রোজেন পরমাণু এই 2টি ইলেকট্রন নিয়ে একটি বৃত্তের মধ্যে রাখা হবে। তাহলে এই কার্বন পরমাণুটিকেও আমরা 8টি ইলেকট্রন দিয়ে দিলাম। এই কার্বনেরও দেখো 1 2 3 4 5 6 7 8, এই কার্বন পরমাণুটিরও দেখো 1 2 3 4 5 6 7 8। কার্বন পরমাণু দুটি 8টি করে ইলেকট্রন পেয়ে গেল, আর হাইড্রোজেন পরমাণু দুটি করে ইলেকট্রন পেয়ে গেল। এবার দেখো এখানে কিন্তু আবার আমরা 6টি ইলেকট্রন পেয়েছি, তার মানে 3টি ইলেকট্রন জোড়, অর্থাৎ সমযোজী ত্রিবন্ধন। তাহলে এটাকে আমরা কিভাবে দেখাবো? হাইড্রোজেন সমযোজী এক বন্ধন, কার্বন, 2টি কার্বন পরমাণুর মধ্যে সমযোজী ত্রিবন্ধন, আরেকটি কার্বন পরমাণু এক বন্ধনে আবদ্ধ আছে, আরেকটি হাইড্রোজেন পরমাণু। তাহলে এভাবে আমরা এটা কি পেলাম? এটা হচ্ছে অ্যাসিটিলিন অণুর লুইস ডট চিত্র অঙ্কন করলাম। এটা হচ্ছে সমযোজী ত্রিবন্ধনে আবদ্ধ অ্যাসিটিলিন অণুর তার লুইস ডট চিত্র। আজ তবে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না।